আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সাথেই থাকুন। বর্তমান সময় সন্তানের জন্ম অতি সহজ এক পদ্ধতি, কিন্তু তাও বহু মানুষের জীবনে এই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। এর পিছনে যতটা না একজন মানুষের শারীরিক সমস্যা দায়ী, তার থেকে বেশি দায়ী অজ্ঞানতা। অনেকেই অজ্ঞানত বশত সন্তান উৎপাদনে জটিলতার শিকার হন। সন্তান উৎপাদনে পুরুষের থেকে বেশি ভূমিকা থাকে নারীর। তাই নারীর সন্তান ধারণের সবচেয়ে সেরা মুহূর্তটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বুঝে নেওয়া যায়, তাহলে বলা যেতে পারে এতে সফলতার হার অন্তত 90%। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটি পয়েন্টও যদি আপনি মিস করেন আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সকলেরই একটা সহজ প্রশ্ন থাকে, মাসিকের কতদিন পর নারীর শরীরে শুক্রাণুর প্রবেশে সন্তান ধারণের সম্ভাবনাকে সবচেয়ে বেশি করে জাগ্রত করতে পারে। চিকিৎসকের মতে একজন পরিপূর্ণ নারীর মাসিকের পর শরীরে 4 ধরনের অবস্থা তৈরি হয়। এই 4 অবস্থার মধ্যে প্রথম 2 অবস্থা গর্ভধারণের সম্ভাবনা একদমই কম। তৃতীয় অবস্থা থেকে শারীরিক মিলনে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এবং চতুর্থ দফায় এই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে কখন কোন অবস্থা চলছে তা জেনে নেওয়াটা ভালো। এতে একজন নারী নিজে অনুধাবন করতে পারবেন তার মাসিকের পরবর্তী সঠিক সময়টিকে, যা গর্ভধারণের পক্ষে একেবারে উপযুক্ত। মাসিকের পর প্রথম ও দ্বিতীয় অবস্থা। মাসিকের পর যোনিতে সাদাস্রাব একেবারেই যায় না, যোনিপথ কার্যত শুকনো থাকে। এই অবস্থায় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অতি ক্ষীণ বলে দাবি করেন চিকিৎসকরা। এতে সফলতার হার মাত্র 0.3%। মাসিকের পর দ্বিতীয় অবস্থা বলতে চিকিৎসকরা জানিয়েছেন এই সময় যোনিপথ হালকা ভেজা বলে অনুভূত হয়, কিন্তু সাদাস্রাব দেখাও যায় না বা আঙুলের সংস্পর্শে সাদাস্রাবের চিহ্ন থাকে না। এই সময় যদি কোনো নারী পুরুষের সঙ্গে শারীরিক মিলন করেন তাহলে তাতে গর্ভধারণের সম্ভাবনা মাত্র 1.3%। চিকিৎসকরা এই 2 অবস্থা নিয়ে আরও একটি তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রে মাসিকের পরই যে এই 2 অবস্থা আসবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে মাসিকের শেষ দিকে এই 2 অবস্থা সম্পূর্ণ হয়ে যেতে পারে। এই জন্য এখানে বলা তথ্যের সঙ্গে একজন নারীকে তার মাসিককালীন পরিস্থিতিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে। মাসিকের পর তৃতীয় অবস্থা। এই অবস্থায় যোনিপথে সাদাস্রাবের দেখা মেলে। এটা বেশ ঘন এবং আঠালো হয়। 2 আঙুলে এই সাদাস্রাব নিলে দেখা যায় তা বেশ চিটচিট করছে। এই সময় গর্ভধারণের সম্ভাবনা 2.5%। মাসিকের পর চতুর্থ অবস্থায়। এই অবস্থায় সাদাস্রাব খুব পাতলা ও পিচ্ছিল হয়। দেখতে স্বচ্ছ সাদা ডিমের অংশ যেমন খুব মসৃণ এবং পিচ্ছিল হয়, অনেকটা তেমন। এমনকি 2 আঙুলে এই সময় সাদাস্রাব নিলে দেখা যাবে তা আঠার মতো সেটে রয়েছে। টানলে কয়েক ইঞ্চি বড় করা যায় এবং ভেঙে যায় না। এই সময় গর্ভধারণের সম্ভাবনা 28.6%, মানে গর্ভধারণের সম্ভাবনা 30%-এর কাছাকাছি চলে আসে। তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস জেনে রাখা ভালো, আর সেটা হলো এই চতুর্থ অবস্থার পরে অনেকের ক্ষেত্রে সাদাস্রাব ঘন আঠালো হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে সাদাস্রাব নাও থাকতে পারে, আবার মাসিকের আগে দিয়ে সাদাস্রাব আসতে পারে, কিন্তু এগুলো কোনোটাই গর্ভধারণের সঙ্গে সংযুক্ত নয়। কিভাবে চতুর্থ অবস্থায় গর্ভধারণের পথে পা বাড়ানো যেতে পারে? মাসিকের পর তৃতীয় অবস্থায় যখন একজন নারী প্রবেশ করবেন সেই সময় থেকে সঙ্গমের সময় বাড়াতে হবে এবং লাগাতার চেষ্টা করে যেতে হবে। চতুর্থ অবস্থায় চলাকালীন সহবাস করে যেতে হবে। এমনকি চতুর্থ অবস্থায় শেষ হওয়ার পর অন্তত 3 থেকে 4 দিন পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে। এর ফলে ভালো একটা খবর আশা করতে পারে। গর্ভধারণে আরও এক উপায় হলো শরীরে তাপমাত্রা মাপার পদ্ধতি। সাদাস্রাব নিয়ে অনেক সময় অনেকের মনে একটি ভুল ধারণা তৈরি হয়। আবার এমনও হয়েছে সাদাস্রাবের ফ্লো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তাই তাপমাত্রা মাপার পদ্ধতি অনুসরণ করতে পারে। মাসিকের শেষ দিকে শরীরের তাপমাত্রা সামান্য হলেও বেড়ে যায়। এই তাপমাত্রা আসলে বাড়ে এই সময় নারীর ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এসে আশ্রয় নেয় এবং তা ফেটে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে তার জন্য। এই সময় ডিম্বাণুর সামনে যদি শুক্রাণু থাকে তাহলে তাদের মিলনে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। কিভাবে তাপমাত্রা মেপে গর্ভধারণের পদ্ধতি অনুসরণ করবে? মাসিকের পরপর সাদাস্রাব শুরু হতেই শরীরে তাপমাত্রা বাড়তে থাকে 0.2 ডিগ্রি সেলসিয়াস অথবা 0.4 ডিগ্রি ফ্যারেনহাইটের মতো শরীরে তাপমাত্রা বাড়ে। মাসিক শুরু হলেই নিয়ম করে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। টানা 6 দিন তাপমাত্রা কম থাকার পর টানা 3 দিন তাপমাত্রা বাড়াতে হবে। যদি দেখা যায় একদিন তাপমাত্রা বাড়লো এবং পরের দিন তাপমাত্রা কমে গেল তাহলে বুঝতে হবে ফার্টাইল ইন্ডো কাজ করেনি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টানা মাসিকের একদম গায়ে গায়ে টানা 3 দিন তাপমাত্রা বাড়ার পরের দিন থেকে কিন্তু ফার্টাইল ইন্ডো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাই যা করতে হবে এই তাপমাত্রা বাড়ার সময় কোন মাসে একটা সময় সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? একজন নারীর শরীরে 2টি ওভারি বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয় একটি করে ডিম্বাণু পরিপক্কতা লাভ করে। পরিপক্ক অবস্থায় ডিম্বাণু খোলস ভেঙে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে গিয়ে অবস্থান করে। এই সময় সামনে যদি কোনো পুরুষের শুক্রাণু থাকে তাহলে তার সঙ্গে মিলন ঘটে ডিম্বাণুর, আর এখান থেকে জন্ম নেয় ভ্রূণ, যা গর্ভধারণ বলে সকলের কাছে পরিচিত। এবার যদি ডিম্বাণুর সামনে থেকে কোনো শুক্রাণু না পায় তাহলে তা জরায়ুতে আশ্রয় নেয়। এরপর মাসিক বা ঋতুস্রাবের মধ্যে দিয়ে তার শরীরে
শরীরের বাইরে বেরিয়ে যায়। নারীর দেহে শুক্রাণু এবং ডিম্বাণুর আয়ু। একটা জিনিস জেনে রাখা ভালো যে নারীর শরীরে একজন পুরুষের শুক্রাণু 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু নারীর শরীরে ডিম্বাণুর আয়ু মাত্র 24 ঘন্টা। তাই ডিম্বাণু বের হওয়ার আগে যদি শুক্রাণু প্রবেশ করে নারীর শরীরে, তাহলে সন্তান ধারণের ক্ষমতা অনেক বেড়ে যায়। সেই কারণে মাসিকের পর সাদাস্রাব শুরু হলেই তৃতীয় অবস্থায় যদি আগে থেকে শুক্রাণু নারীর শরীরে প্রবেশ ঘটাতে পারে, তাহলে ডিম্বাণুর গতিপথের সামনে যে নিজেকে দাঁড় করিয়ে দিতে পারে এবং মিলন সম্ভাবনা হয়ে ওঠে। চিকিৎসা শাস্ত্রে এটাই হলো ফান্ডাইল ইনরোড।